প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 7 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মূলধন ব্যয়ের লেকচার 7-এ আমরা আজকে শিখব ভার আরোপিত বা গুরুত্ব প্রদত্ত মূলধনের গড় ব্যয় কি এবং এ সংক্রান্ত বিভিন্ন অঙ্ক আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বলতে হবে যে আমরা মূলধন ব্যয় নির্ণয় করার জন্য অনেকগুলো উৎসের ব্যয় নির্ণয় শিখেছি। তার আগেই এই যে মূলধন সংগ্রহ করে থাকি আমরা বিভিন্ন উৎস থেকে, সেই উৎসগুলো যেমন ছিল আমাদের, আমরা যেগুলা অলরেডি করে ফেলেছি, সেই উৎসগুলো ছিল সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন, সংরক্ষিত মূলধন। এই 4টি উৎস থেকে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করা যায়। এই 4টি উৎসের থেকে মূলধন সংগ্রহ করতে গিয়ে আমাদের যে ব্যয় হয়, সেই ব্যয় অলরেডি কিভাবে নির্ণয় করতে হয় আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে শিখেছি। এখন এই যে 4টা উৎসের কথা বলেছি, এই 4টি উৎস থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে করার ফলে প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু ব্যয় আমরা নির্ণয় করেছি। কিন্তু যখন আমরা এই 4টি উৎসের ব্যয় একত্রে নির্ণয় করব, তখন সেই ব্যয়টাকে বলা হবে ভার আরোপিত বা গুরুত্ব প্রদত্ত মূলধনের গড় ব্যয়, যার ইংরেজি হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো একটি প্রতিষ্ঠান চাইলেই 4টি উৎস থেকে সংগ্রহ করতে পারে, অথবা 3টি উৎস থেকে সংগ্রহ করতে পারে, অথবা 2টি উৎস থেকে সংগ্রহ করতে পারে, অথবা একটি উৎস থেকেও অর্থ সংগ্রহ করতে পারে। তো একটি প্রতিষ্ঠান যতগুলো উৎস থেকেই সংগ্রহ করুক, তাদের যে সকল উৎস থেকে তারা অর্থ সংগ্রহ করবে, সবগুলো উৎসের একত্রে ব্যয় নির্ণয় করাকেই বলা হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা গুরুত্ব প্রদত্ত বা ভার প্রদত্ত মূলধন ব্যয়, গড় মূলধন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সংজ্ঞাটি একটু লিখে দিয়েছি। একটি কোম্পানির বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের গড় ব্যয়কে ভার আরোপিত গড় মূলধন ব্যয় বলে। এই ভার আরোপিত গড় মূলধন ব্যয় খুবই একটি মজার বিষয় হচ্ছে, এখানে যে ভারটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়েট, ইংরেজিতে বলে হচ্ছে ওয়েট। আর এই ওয়েটটা হচ্ছে কি, গুরুত্ব বা ভার। আমরা এখানে লিখে দিয়েছি, একটু দেখো, বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহের শতকরা হারকে ভার বা গুরুত্ব বলে। তার মানে যে সকল উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করব, সেই সকল উৎস থেকে কোন উৎস থেকে কত পার্সেন্ট অর্থ সংগ্রহ করব, সেই হারকেই, শতকরা হারকেই বলা হচ্ছে ভার বা গুরুত্ব বা ওয়েট। যেমন আমরা যদি উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করি, তাহলে মনে করো একটি প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার, একটি প্রতিষ্ঠানের মোট মূলধন প্রয়োজন ধরো 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা তাদের মোট মূলধন প্রয়োজন। তো তারা সাধারণ শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে। সাধারণ শেয়ার ধরলাম, তারা ঋণকৃত মূলধনের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে, ঋণের মাধ্যমে। আর তারা তারপরে হচ্ছে আমাদের 4টি উৎস দিয়ে আমরা শিখি। আরেকটি হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার, আর একটি হচ্ছে সংরক্ষিত মুনাফা। এই 4টি উৎসের মাধ্যমে আমরা ধরলাম একটি প্রতিষ্ঠান এই 4টি উৎস থেকেই, টোটাল যে 4টি উৎস রয়েছে সবগুলো উৎস থেকে অর্থ সংগ্রহ করবে। এখন এই 5 লক্ষ টাকা তারা, আমরা বলছি যে 5 লক্ষ টাকার 1 লক্ষ টাকা তারা সংগ্রহ করবে কিসের মাধ্যমে? সাধারণ শেয়ারের মাধ্যমে। ঋণের মাধ্যমে তারা সংগ্রহ করবে, আমরা ধরে নিলাম 3 লক্ষ টাকা। অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে তারা সংগ্রহ করবে 1.5 লক্ষ টাকা। তাহলে আর বাকি 50,000 টাকা তারা সংগ্রহ করবে সংরক্ষিত মুনাফার মাধ্যমে। তো এই যে 1 4 5 3 আর 2 5 আমাদের একটু বেশি হয়ে গেছে, আমরা ধরলাম এখানে 6 লক্ষ টাকাই তাদের প্রয়োজন। তাহলে 2 5 6, হ্যাঁ, এই 6 লক্ষ টাকা যদি তারা আমাদের অর্থ সংগ্রহ করতে চায়, তাহলে এইভাবে যদি সংগ্রহ করে। এখন কথা হচ্ছে, সাধারণ শেয়ারের যে 1 লক্ষ টাকা সংগ্রহ করেছে, তারা এই 6 লক্ষ টাকার কত পার্সেন্ট সংগ্রহ করেছে? ঋণ 3 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকার কত পার্সেন্ট সংগ্রহ করেছে? অগ্রাধিকার শেয়ার 1.5 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকার কত পার্সেন্ট? 1.5 লক্ষ টাকা।
সংরক্ষিত মুনাফা 50%, 6 লক্ষ টাকার 50 মধ্যে 50,000 কত পার্সেন্ট, এই পার্সেন্ট গুলাকেই আমাদের বলা হচ্ছে অগ্রগতি তোমার ভার। তো আমরা একটু দেখি যে 6 লক্ষ টাকা থেকে যদি তারা 1 লক্ষ টাকা সাধারণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করে, সেক্ষেত্রে তাদের পার্সেন্ট কত আসে, আমরা এটা ভাগ করব 1 লক্ষ ভাগ 6 লক্ষ, তাহলে আমাদের আসে 16.67%। এই যে 1 লক্ষ টাকা যদি নিয়ে আসে তারা, তাহলে এটা আসে 16.67%। আর যেহেতু 3 লক্ষ টাকা যদি নিয়ে আসে, তাহলে এভাবে এটাকে হয় হচ্ছে 50%। এরপর হচ্ছে 1.5 লক্ষ টাকা, তাহলে এটা ভাগ দিব 6 লাখ, এটা আসে 25%। আর থাকে কত, 50,000 ভাগ 6 লাখ, এটা আসে হচ্ছে তাদের 8.33%। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখলাম মোট 6 লক্ষ টাকা ছিল, সাধারণ শেয়ার ব্যয় তাদের 1 লক্ষ, সাধারণ শেয়ার নিয়ে আসবে তারা 1 লক্ষ টাকা, আর এই 1 লক্ষ টাকা 6 লক্ষের কত পার্সেন্ট, 16.67%। ঋণ নিয়ে আসবে তারা 3 লক্ষ টাকা, তাহলে এর অর্ধেক মানে হচ্ছে 50%। অগ্রাধিকার শেয়ার নিয়ে এসেছিল তারা 1.5 লক্ষ, সেটা হচ্ছে 25%। আর সংরক্ষিত মুনাফা তারা নিয়ে আসছে হচ্ছে 50,000, সেটা হচ্ছে 8.33%। আমরা একটু এইগুলা যোগ করে দেখব। 16.67 যোগ 50 যোগ 25 যোগ 8.33, আমরা এটা দেখতে পাচ্ছি 100% হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে 1 লক্ষ টাকা একজন ব্যক্তির কাছে 1 টাকা যদি থাকে, সেটাও হচ্ছে তার কাছে 100% টাকা। আমার যদি টোটাল 1 লক্ষ টাকা থাকে আমার কাছে, তাহলে 1 লক্ষ টাকাই হচ্ছে আমার কাছে 100%। তো এই ব্যক্তির কাছে 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকা হচ্ছে কত পার্সেন্ট, 100%। এই 100%টাকে সে ভাগ করেছে কি, এই যে এই 16.67 50 25 8.33% করে সে কিন্তু ভাগ করে দিয়েছে। এইগুলা হচ্ছে কি, সে অর্থ সংগ্রহ করবে এত পার্সেন্ট করে, তাহলে এই পার্সেন্ট গুলাকেই বলা হচ্ছে ওয়েট, বা বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহের শতকরা হারকে হার বা গুরুত্ব বলে। শিক্ষার্থীরা, আমরা যখন প্রশ্নে যেহেতু এটা পার্সেন্ট আকারে লিখেছি, তাহলে এটা হচ্ছে কত, 100%। আর যখন আমরা এই সংখ্যাগুলোকে দশমিক আকারে প্রকাশ করব, তাহলে এখানে দশমিক হবে 0.50 হবে, এটি হবে 0.25, এটি হবে 0.0833। তখন কিন্তু এগুলা যোগ করলে আমাদের 1 হতে হবে। তার মানে একজন ব্যক্তির কাছে যখন যে টোটাল টাকা থাকবে, তার ভার বা গুরুত্ব কত, 100% অথবা 1। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই ভার প্রদত্ত বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দিয়ে কিভাবে আমরা অঙ্ক নির্ণয় করব, সেটি সূত্র হচ্ছে WACC, মানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। বাংলা হচ্ছে ভার আরোপিত মূলধনের গড় ব্যয়। তো এটা সূত্র হচ্ছে WD into KB plus WP into KP plus WR into KR plus WE into KE। যদি 4টি উৎস থাকে, তাহলে পুরো সূত্রটা ইউজ হবে। যদি মনে করো অঙ্কের মধ্যে আমাদের মানে ঋণ আছে, অগ্রাধিকার শেয়ার আছে, তাহলে শুধুমাত্র দুটো যদি থাকে, তাহলে আমাদের এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে। যদি 3টা থাকে, যে 3টা থাকবে সে 3টা, 4টা থাকলে 4টা সূত্র ব্যবহার করতে হবে। এবার আমরা ওয়েট, এই ডাব্লিউ তে কি বোঝায়, ডাব্লিউ তে বোঝায় ওয়েট। ওয়েট মানে হচ্ছে কি, গুরুত্ব বা ভার। এখন এই ওয়েট নির্ণয় করার সূত্র হচ্ছে নির্দিষ্ট উৎসের মূলধন ডিভাইড বাই মোট মূলধন। যেমন আমরা একটু আগেই শিখেছি, টোটাল মূলধন ছিল কত, 6 লক্ষ টাকা। আর সাধারণ শেয়ারের জন্য আমরা ইনভেস্ট করেছিলাম কত, 1 লক্ষ টাকা। তো এই 1 লক্ষ টাকা হচ্ছে সাধারণ শেয়ারের, এই 1 লক্ষ টাকা হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন।
তো এই নির্দিষ্ট উৎসের মূলধন বলতে যখন আমি সাধারণ শেয়ারের মূলধন সাধারণ শেয়ারের গুরুত্ব বের করব তখন ওটাকে বলবো সাধারণ শেয়ারের মূলধন, আর নিচেই হচ্ছে মোট মূলধন। মোট মূলধন আমাদের 6 লক্ষ টাকা। তাহলে এইভাবে কিন্তু আমি একটু আগে পার্সেন্টগুলো বের করেছি, ভাগ করলে আমাদের এসেছিল 0.1667। এটাকে 102 গুণ করলে 16.67 হবে। ঠিক সেম ভাবে আমরা যদি ঋণের ক্ষেত্রে চিন্তা করি, ঋণ কিন্তু আমাদের ছিল 3 লক্ষ, আর মোট মূলধন হচ্ছে কত, 6 লক্ষ। তাহলে কিন্তু এটা এসেছিল 0.50 বা 50%। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলি কি ডব্লিউই, আর এটাকে আমরা বলি ডব্লিউবি। এভাবে আমাদের ওয়েটগুলো নির্ণয় করতে হবে। এখন তাহলে ডব্লিউডি তে বোঝায় ঋণ মূলধনের শতকরা হার, ডব্লিউপি তে বোঝায় অগ্রাধিকার শেয়ারের শতকরা হার, আর ডব্লিউআর তে বোঝায় সংরক্ষিত মুনাফার শতকরা হার, আর ডব্লিউই তে বোঝায় সাধারণ শেয়ারের শতকরা হার। প্রিয় শিক্ষার্থীরা, এই সংক্রান্ত অঙ্ক আমরা তাহলে একটু দেখে নিই। আমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, বলা হচ্ছে এবিসি কোম্পানির মোট মূলধন 10 লক্ষ টাকা। মোট মূলধনের প্রতিটি উৎস এবং ও ব্যয় নিম্নরূপ। প্রতিটি উৎস, তার পরিমাণ এবং কর পরবর্তী ব্যয় দেওয়া আছে। আচ্ছা, মূলধনের উৎসগুলোর নাম দেওয়া আছে, টাকা দেওয়া আছে, আর কর পরবর্তী ব্যয় দেওয়া আছে। এখন আমাদের বলছে 10% ঋণপত্র, যার পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, তার ব্যয় ছিল হচ্ছে 6%। অগ্রাধিকার শেয়ার 2 লক্ষ টাকা, ব্যয় হচ্ছে 12%। সাধারণ শেয়ার 5 লক্ষ টাকা, ব্যয় হচ্ছে 18%। সংরক্ষিত মুনাফা 1 লক্ষ টাকা, ব্যয় হচ্ছে 8%। অর্থাৎ এই চারটি উৎস থেকে এই টাকা সংগ্রহ করতে গিয়ে তাদের কর পরবর্তী ব্যয় হয়েছে এত পার্সেন্ট করে। আমাদের প্রশ্নটা হচ্ছে ভার আরোপিত গড় মূলধন ব্যয় নির্ণয় করো। কি বের করতে হবে? ভার আরোপিত গড় মূলধন ব্যয়, যেটাকে আমরা সংখ্যা ইংরেজিতে বলি WACC, অর্থাৎ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখন এটি যদি সমাধান করতে চাই তাহলে আমরা জানি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে কি WDKD প্লাস WPKP প্লাস WRKR প্লাস WEKE। আমরা কিন্তু সবগুলো বুঝিয়েছি W তে কি বোঝায়, এগুলো আশা করি তোমাদের এখানে সমস্যা থাকার কথা না। এখন আমাদের দেখো কেডি মানে হচ্ছে, ডি তে আমরা বুঝি কস্ট অফ ডেট বা ডিবেঞ্চার, আর ডিবেঞ্চার মানে হচ্ছে কি ঋণপত্র। তো এই কেডি কিন্তু আমাদের দেওয়া আছে 6%। কেপি কস্ট অফ প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার, এটার ব্যয় কিন্তু দেওয়া আছে 12%। কেআর সাধারণ, কেআর হচ্ছে সংরক্ষিত মুনাফা, তো সংরক্ষিত মুনাফার ব্যয় হচ্ছে কত, 8%। আর ডব্লিউই কেই মানে সাধারণ শেয়ারের ব্যয়, সেটা হচ্ছে কত, 18%। যে শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম কে ডি, কেপি, কেআর এবং কেই দেওয়া আছে, কিন্তু ডব্লিউডি, ডব্লিউপি, ডব্লিউআর, ডব্লিউই এই চারটি নাই। এগুলো ধরে আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি এখানে প্রথমে আমরা কি বের করব, ডব্লিউ ডি মানে ওয়েট ডি। তো আমরা ওয়েটের সূত্র শিখেছিলাম, উপরে লিখব যখন আমরা ডেপ্ট করব তখন, বা যখন আমরা ঋণপত্রের ডব্লিউ বের করব তখন ঋণপত্রের টাকা উপরে লিখতে হবে, ভাগ করতে হবে টোটাল টাকা দ্বারা। তো আমরা আমাদের যেহেতু ঋণপত্রের টাকা কত, 2 লাখ, আর টোটাল টাকা কত, 10 লাখ। টোটাল টাকা 10 লাখ, ভাগ করলে আমরা ওয়েট পেয়ে যাব। তো 2 লক্ষ ভাগ 10 লাখ, তাহলে আসে 0.2 বা 20%। এখন আমাদের ডব্লিউপি লাগবে, তাহলে ডব্লিউপি, তো ডব্লিউপি তে হচ্ছে কি প্রিফারেন্স শেয়ারের ওয়েট। তো প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার আমাদের আছে কত, 2 লাখ। তো 2 লাখ, এটাকেও 10 লক্ষ দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 আসে। আচ্ছা, এরপরে হচ্ছে কি সাধারণ শেয়ার, তাহলে সাধারণ শেয়ার হলে WE। তো সাধারণ শেয়ার আছে কত আমাদের, 5 লাখ।
লিখলাম 5 লাখ, টোটাল টাকা হচ্ছে কত 10 লাখ। তাহলে এটা আমরা ভাগ করব, 5 লাখ ভাগ 10 লাখ, তাহলে আসার কথা আমাদের 0.5 অর্থাৎ 50%। আর আরেকটি আমাদের আছে কি ডাব্লিউ আর, তাহলে ডাব্লিউ আর, এই ডাব্লিউ আর আছে আমাদের 1 লক্ষ টাকা, তাহলে উপরে 1 লক্ষ আর নিচে 10 লক্ষ। এটা হয় আমাদের ভাগ করলে 0.1 অথবা 0.10। এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু এর আগে আমি যখন তোমাদেরকে থিওরি বুঝাইতেছিলাম তখন আমি কিন্তু বলেছিলাম যে ওয়েট গুলা যোগ করলে কিন্তু 100% হতে হবে অথবা 1 হতে হবে। দশমিক আকারে লিখলে 1 হতে হবে, 1 হতে হবে, আর পার্সেন্ট আকারে লিখলে 100 হতে হবে। তাহলে আমরা একটু দেখি 2 2 4 4 4 আর 1 5 5 5 10, তার মানে হচ্ছে 1। এই যোগ করলে কিন্তু 1 হচ্ছে, তার মানে আমার কথা থিওরির সাথে মিল আছে। ওকে, এই 1 আমাদের লিখতে হবে না, দেখতে হবে ঠিক আছে কিনা। তো এবার আমাদের এই যে ব্যয়গুলা রয়েছে, তো প্রথমটার ব্যয় হচ্ছে কি কেডি, আমরা কেডি 6% কে আমরা 0.06 লিখতে পারি। তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার হচ্ছে আমাদের কে পি, সেটা আমাদের 12% মানে 0.12। আমাদের সূত্রের মধ্যে এরপরে কে আর আছে, তাহলে আমরা কে আরটা আগেই লিখবো। তো আমাদের কে আর হচ্ছে 8% মানে 0.08, আর ফাইনালি আমাদের আছে কেই, সেটা হচ্ছে 18% মানে 0.18। তো আমরা মানগুলা এখন শুধু বসাবো, ক্যালকুলেট করব, উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কেডি, কেডি তাহলে আমাদের ডব্লিউডি, ডব্লিউডি আমরা বের করেছি 0.2, এখানে ইনটু আছে, ইনটু আমাদের হচ্ছে কেডি, কেডি হচ্ছে 0.06 প্লাস ডব্লিউপি, ডব্লিউপি হচ্ছে 0.2, আর কেপি হচ্ছে 0.12 প্লাস, তারপর হচ্ছে আমাদের আমরা ডাব্লিউআর, আমাদের কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে, আর যেহেতু সূত্র আমাদের আরটা আগে, তাহলে ডাব্লিউআর, ডাব্লিউআরটা আমাদের করতে হবে এটা 0.1 ইনটু কে আর হচ্ছে 0.08 প্লাস ডাব্লিউই আমাদের রয়েছে 0.5 ইনটু ডাব্লিউই হচ্ছে 0.18। এই শিক্ষার্থীরা এখন ক্যালকুলেটর ইউজ করে আমরা খুব সহজেই উত্তর পেয়ে যাব। যেভাবে আছে আমরা ব্র্যাকেট দিলেও দিতে পারি, না দিলেও চলবে। 0.2 ইনটু 0.06 প্লাস 0.2 ইনটু 0.12 প্লাস 0.1 ইনটু 0.08 প্লাস 0.5 ইনটু 0.18 সমান দিলাম, দিলে আমাদের আসে 0.134। এখন এটাকে যেহেতু এটা কস্ট, তাহলে এটাকে আমরা শতকরা হারে প্রকাশ করতে হবে, 100 দ্বারা গুণ করলে হবে আমাদের 13.4%, 13.4%। দেখো অঙ্কটি কিন্তু এত বেশি জটিল না, শুধু ধৈর্য সহকারে ভালো করে বুঝে তারপর অঙ্কটা করলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবং আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই শিক্ষার্থীরা, আশা করি তাহলে অঙ্কটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। আমরা এখানে দেখলাম WCC, যার মান হচ্ছে কত 13.4, আর 13.4 হচ্ছে যে 4টি উৎস রয়েছে, সবগুলা উৎসের কিন্তু স্পেসিফিক কর পরবর্তী ব্যয় দেওয়া ছিল, যেমন 6% ঋণপত্রের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় 12%, সাধারণ শেয়ার 18%, সংরক্ষিত মূল্য 8%, সবগুলোর কিন্তু আলাদা আলাদা ব্যয় দেওয়া ছিল। আর এই 4টির একত্রে ব্যয় যখন আমরা নির্ণয় করেছি, আমরা দেখলাম সেটা আসছে কত 13.4%। এটিকেই বলা হচ্ছে আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে সবগুলা উৎসের ব্যয় একত্রে যখন নির্ণয় করব তখন সেটাকেই বলা হচ্ছে WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা বোর্ডে হোমওয়ার্ক দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়েছি। যে থিওরিগুলো পড়ালাম, ভার আরোপিত, গুরুত্ব প্রদত্ত বা ভার আরোপিত বা গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় অথবা WCC যেটাই বলি আমরা, সেটি থিওরি কিন্তু ভালো করে পড়তে হবে, সূত্রগুলো আয়ত্ত করতে হবে। আর যে অঙ্কটা আমি করেছি সেটা তো করবেই, এবং আমাদের খালিকুজ্জামান স্যারের বই রয়েছে যাদের, তারা
606 নাম্বার পৃষ্ঠার কর্মপত্র 5 এর 1 নম্বর অঙ্কটি করবে। আজকে যে অঙ্কটি করেছি আমি এটার সাথে অনেকটা মিল রয়েছে, সুতরাং এই অঙ্কটি তোমরা করবে। আশা করি সকলেই পারবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আগামী ক্লাসে অর্থাৎ লেকচার 8 এ আমরা এই ভারারোপিত গড় মূলধন ব্যয়ের আরো কিছু অঙ্ক দেখাবো। ততক্ষণে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।